আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ফারহানা গুলজার, প্রভাষক ইতিহাস বিভাগ, ওমরগনি এমএস কলেজ, চট্টগ্রাম থেকে বলছি। আমি আজকে অনলাইন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। এখন ক্লাসটি হচ্ছে এইচএসসির মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য। বিষয় ইতিহাস দ্বিতীয় পত্র, অধ্যায় হচ্ছে চতুর্থ বলশেবিক বিপ্লব। তো বলশেবিক বিপ্লবের এই ক্লাসটি মানবিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। তো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ক্লাস। গত ক্লাসে বলশেবিক বিপ্লব কী, বলশেবিক বিপ্লব কখন হয়েছিল, বলশেবিক বিপ্লবের পূর্বে রাশিয়ার অবস্থাটি কেমন ছিল সেটির উপরে আমি তোমাদের আলোচনা করেছি। তো সেই আলোচনাটি কিছুটা আমি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি তোমাদের আবার, যে ফরাসি বিপ্লবের পর সারা পৃথিবীব্যাপী যেই বিপ্লবটি একটি আলোড়ন সৃষ্টি করেছিল সেটি হচ্ছে কিন্তু বলশেবিক বিপ্লব, যা 1917 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। রাশিয়ায় এই বিপ্লবের মাধ্যমে জারতন্ত্রের পরিবর্তে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। জারতন্ত্র হচ্ছে, জার মানে হচ্ছে সম্রাট। তো সম্রাটদের শাসন আমলে দীর্ঘদিন ধরে যখন সম্রাটরা একটি দেশের শাসন কার্য পরিচালনা করেন, সেখানে স্বাভাবিকভাবে কিছু অনিয়ম, দমন নীতি, অর্থনৈতিক কিছু সমস্যা, রাজনৈতিক অচল অবস্থা সৃষ্টি হওয়াটা কিন্তু স্বাভাবিক। ইতিহাসের বিভিন্ন দেশের ইতিহাস পর্যালোচনা করলে কিন্তু আমরা এই সত্যটি দেখতে পাই। ঠিক এমন অবস্থায় যখন দেয়ালে সাধারণ মানুষের পিঠ থেকে যায়, তখনই ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব ঘটেছিল লেনিনের। তার নেতৃত্বাধীন বলশেভিক দল বিপ্লব সৃষ্টি করে রাশিয়ার ক্ষমতা দখল করে নিয়েছিল। তো এই যে লেনিনের নেতৃত্বাধীন বলশেভিক নামক রাজনৈতিক দল রাশিয়ার ক্ষমতা দখল করে নেয়, এটিই ছিল কিন্তু ইতিহাসে বলশেভিক বিপ্লব। এই বলশেভিক বিপ্লব একটি বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছিল সারা পৃথিবীতেই। কারণ রাশিয়ার এই দৃষ্টান্ত অনুসরণ করেই পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে রাজাদের শাসনের পরিবর্তে গণতন্ত্র, সমাজতন্ত্র এসব প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে পৃথিবীর চিত্রই কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে গিয়েছিল। রাশিয়ায় যখন তৃতীয় আলেকজান্ডার ছিলেন, তখন থেকে জার শাসকদের শাসন ব্যবস্থা স্বৈর শাসনের চরম পর্যায়ে পড়ে। তো তার মৃত্যুর পর তার ছেলে দ্বিতীয় নিকোলাস 1894 থেকে 1917 সাল পর্যন্ত তিনি রাশিয়ার সিংহাসনে ছিলেন। তিনিই ছিলেন শেষ জার, যার পতন ঘটেছিল। যার পতনের পরই বলশেভিক দল সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তো এই ছিল মোটামুটি রাশিয়ায় বলশেভিক বিপ্লবটি কেন হয়েছিল তা। তো আজকে আমরা দেখব সামাজিক অবস্থাটা কেমন ছিল বিপ্লবের পূর্বে। তো এই সামাজিক ব্যবস্থাটা কেমন ছিল সেটি আমরা জানব কিছু প্রশ্নের উত্তরের মাধ্যমে। তো সেই প্রশ্ন কিছু জ্ঞানমূলক আর কিছু হচ্ছে অনুধাবনমূলক, এই দুটি ভাগে বিভক্ত করে আমি তোমাদের সামনে সামাজিক অবস্থাটা তুলে ধরার চেষ্টা করব। তো জ্ঞানমূলকের প্রশ্নের মধ্যে আমি 3টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রথমটি হচ্ছে মির কি, 2 নম্বর হচ্ছে প্রাগ বিপ্লব রাশিয়ার সমাজ ব্যবস্থা কেমন ছিল, 3 নম্বর হচ্ছে জার বিরোধী মনোভাব ফরাসিদের ভিতর জাগিয়ে তুলেছিল কোন কোন সাহিত্যিক। এবার দেখো অনুধাবনমূলক প্রশ্নগুলো কি। প্রাগ বিপ্লব রাশিয়ায় কৃষকদের অবস্থা ছিল খুবই শোচনীয়, ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটি অনুধাবনমূলক, এটি কিন্তু উচ্চতর দক্ষতাও নয়, প্রয়োগও নয়। ব্যাখ্যা করো, অর্থাৎ এটির উত্তর 2 নম্বরের ভিতরেই তোমাদের প্রদান করতে হবে। আর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ফরাসি বিপ্লবের সুফল রাশিয়ার কৃষকেরা ভোগ করতে পারেনি কেন, এটিও তুমি ব্যাখ্যা করো। তো প্রশ্নগুলোতে যাওয়ার পূর্বে আসো আমরা একটু দেখে নিই এটি শিক্ষণফল কি। শিক্ষণফল আমি আশা করছি এতক্ষণে তোমরা নিজেরাই বুঝতে পেরেছো যে শিক্ষণফলটি হবে বিপ্লব পূর্ব রাশিয়ার সামাজিক অবস্থা এবং কৃষকদের অবস্থা তোমরা বর্ণনা করতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করার পর।
এখন জ্ঞানমূলক প্রশ্নে যাই। জ্ঞানমূলক প্রশ্নটি ছিল, প্রথম প্রশ্নটি ছিল মীর কি? জমিদারের দাসত্ব থেকে কৃষকদের মুক্তির লক্ষ্যে মুক্তিদাতা জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 সালে ভূমিদাস প্রথা উচ্ছেদ আইন প্রবর্তন করেন এবং গ্রাম্য সমিতির অধীনে জমি তত্ত্বাবধানের দায়িত্ব দেন। এই গ্রাম্য সমিতি মীর নামে পরিচিত। তাহলে দ্বিতীয় আলেকজান্ডার যিনি ছিলেন তিনি কিন্তু উদারনৈতিক ছিলেন, উদার মন মানসিকতা ছিল তার। সব জাররাই যে কঠোরপন্থী ছিলেন বা দুর্নীতি করেছিলেন তা কিন্তু নয়। অনেক জারই ছিলেন যারা কিছুটা উদার নীতি গ্রহণ করেছিলেন, জনগণের কথা ভেবেছিলেন। তো এমনই একজন জার হচ্ছেন জার দ্বিতীয় আলেকজান্ডার। তিনি ক্ষমতায় আসার পর তিনি উপলব্ধি করলেন যে কৃষকদের জমিদারদের দাসত্ব থেকে মুক্তি দেওয়া উচিত, তাহলেই হয়তো বা রাশিয়ার অর্থনৈতিক অবস্থাটা কিছু ডেভেলপ করবে। সেজন্য 1861 সালে তিনি ভূমিদাস প্রথা উচ্ছেদ করে দিলেন এবং জমিগুলো কাদের অধীনে থাকবে সেই দায়িত্ব দিয়েছিলেন একটি গ্রাম্য সমিতির উপর। এই গ্রাম্য সমিতি কিন্তু মীর নামে পরিচিত ছিল। তো যাই হোক, এই প্রশ্নটির উত্তর এতটুকু লিখলেই হয়ে গেল, যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন, খুব বেশি বর্ণনা করার কিছু নেই। এটি এক কথাতেই উত্তরটা হয়ে গেল যে 1861 সালে দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা আইন করে গ্রাম্য সমিতির অধীনে জমি তত্ত্বাবধানের দায়িত্ব দেন। সেই গ্রাম্য সমিতি হচ্ছে মীর। তো মীরদের কথা তোমাদের আমি আরেকটু জানিয়ে রাখি, এটি এখানে লেখার প্রয়োজন নেই, তারপরও জাস্ট জানার জন্যই বলছি যে মীরদের অধীনে যখন জমি তত্ত্বাবধানের ভার চলে যায়, এর ফলে কিন্তু কৃষকদের দুর্দশা কমেনি, বরং কৃষকদের দুর্দশা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছিল। তারা এক একটি অত্যাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল এই মীর। এখন 2 নম্বরে যাই, যে 2 নম্বরটা আবার দেখে নিয়ে আসো। প্রাক বিপ্লব রাশিয়ার সমাজ কেমন ছিল? এটা হচ্ছে জ্ঞানমূলক। প্রাক বিপ্লব রাশিয়ার সমাজ কেমন ছিল? তো কেমন ছিল বলতে এটিও অনেক বেশি বর্ণনা করার কিছু নেই। এটি যাতে এই প্রশ্ন তোমার 2 নম্বরে আসলেও তুমি বর্ণনামূলক করে লিখতে হবে, জ্ঞানমূলকে আসলে অল্প কথায় এক কথায় লিখতে হবে। আর যদি তোমার উচ্চতর দক্ষতা বা প্রয়োগেও যদি এই প্রশ্নটি দেওয়া যায়, একটু ভাষা চেঞ্জ করে দেওয়া যাবে, সমস্যা নেই। যখন যেভাবে প্রশ্ন আসবে উত্তরের নাম্বারের দিকে তাকিয়ে তোমরা সেই প্রশ্নটার আনসার করবে, এটি হচ্ছে সৃজনশীলতা। তো যাই হোক, আসো আমরা দেখি। প্রাক বিপ্লব রাশিয়ার সমাজ অভিজাত এবং ভূমিহীন এই দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। তখন মধ্যবিত্ত বলে কোনো শ্রেণী সেখানে ছিল না, সব সুযোগ সুবিধা অভিজাতেরাই ভোগ করত। শেষ 2 নাম্বার। সমাজটা কেমন ছিল? দুটিভাবে বিভক্ত ছিল। মধ্যবিত্ত বলে কোনো শ্রেণী সেখানে ছিল না, অভিজাতরাই সব সুযোগ সুবিধা ভোগ করত। দেখো, এটি যদি উচ্চতর দক্ষতায় আসে, এটি আমি আরও বর্ণনামূলকভাবে অনেক কিছু লিখে উত্তরটি সুন্দরভাবে উত্তরটি আনসার করতে পারবো, কিন্তু যেহেতু এটি জ্ঞানমূলক সেজন্য কিন্তু এক কথায় উত্তর দিয়ে দিলাম। উত্তর কিভাবে প্রদান করবে সেটি হচ্ছে তোমার উপর নির্ভর করে। প্রশ্নের নাম্বার বেশি হলে উত্তর বড় হবে, নাম্বার কম হলে উত্তর ছোট হবে। এই জিনিসটি আমি তোমাদের শেখাতে চাচ্ছি। তো 3 নম্বরে উত্তরটি হচ্ছে যে কারা কারা বলশেবিক বিপ্লব সৃষ্টিতে কোন কোন সাহিত্যিক অবদান রেখেছিলেন, এটির উত্তর এখন দেখব। স্বৈরাচারী শাসন এবং অত্যাচারের বিরুদ্ধে কার্ল মার্কস, বুকানন ছাড়াও রুশ লেখক ম্যাক্সিম গোর্কি, টুগেরনিভ, আইভান প্যাভলভ, ডস্টয়েভস্কি প্রমুখ রাশিয়ার জনগণের মনে জাগরণ সৃষ্টি করেন। জাস্ট নামগুলো মুখস্থ করে ফেলতে হবে। এই নামগুলো বলশেবিক বিপ্লবের সাথে খুব বেশিভাবে জড়িয়ে আছে। তাহলে কি বললাম? কার্ল মার্কস, বুকানন, ম্যাক্সিম গোর্কি, টুগেরনিভ, আইভান প্যাভলভ, ডস্টয়েভস্কি প্রমুখ। এগুলো মুখস্থ করে ফেলবে, এটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর। তাহলে জ্ঞানমূলক 3টি নিয়ে আলোচনা হয়ে গেল। এখন আসো অনুধাবনমূলক প্রশ্নে আমরা যাই। অনুধাবনমূলক প্রশ্নটি কী ছিল আরেকবার দেখিনি। প্রাক বিপ্লব রাশিয়ায় কৃষকদের অবস্থা ছিল খুবই শোচনীয়। এখানে কৃষকদের অবস্থা কেমন ছিল তা তোমাদের বলেই দিয়েছে, তোমরা জাস্ট ব্যাখ্যা করবে এখানে যে কৃষকদের অবস্থাটা কিভাবে শোচনীয় ছিল তা তুলে ধরবে। আসো যাই আমরা দেখি প্রশ্নের উত্তরটি। প্রাক বিপ্লব রাশিয়ায় 1861 সালে জার দ্বিতীয় আলেকজান্ডার
ভূমিদাস প্রথা আইন উচ্ছেদ করে মীর নামক গ্রাম্য সমিতির উপর জমি তত্ত্বাবধানের দায়িত্ব প্রদান করেছিলেন। তখন কৃষকদের দুর্দশা আরও বৃদ্ধি পেয়েছিল, কারণ কৃষকেরা তখন ভূমিদাস থেকে ভূমিহীন শ্রেণীতে পরিণত হয়। 19 শতকের শেষ দিকে রাশিয়ায় এক পরিসংখ্যানে দেখা গেছে প্রতি 1000-এ মাত্র 17 জন অভিজাত, বাকিরা ভূমিহীন কৃষক। 20 শতকের শুরুতেও 125.6 মিলিয়ন জনসংখ্যার মধ্যে 97 মিলিয়ন অর্থাৎ 77% ছিল কৃষক। মোট উৎপাদনের 50% আসতো কৃষি থেকে, অথচ তাদের কোনো জমি ছিল না। সারা বছর দারিদ্র্য আর অনাহার এবং অত্যাচারে জর্জরিত ছিল কৃষক সমাজ। তাহলে কৃষক সমাজের যে দুর্দশা ছিল সেটি আমি দুটি পরিসংখ্যান দিয়ে তুলে ধরেছি। যে 19 শতকের শেষের দিকে রাশিয়ায় এক সামাজিক পরিসংখ্যানে দেখা যায় প্রতি 1000-এ মাত্র 17 জন অভিজাত, বাকিরা ভূমিহীন, এবং রাশিয়ার সকল জমি ছিল রাজ পরিবার এবং অভিজাত শ্রেণীর দখলে। আর 20 শতকের শুরুতে 125.6 মিলিয়ন জনসংখ্যার মধ্যে 97 মিলিয়ন অর্থাৎ 77% ছিল কৃষক। মোট উৎপাদনের 50% আসতো কৃষি থেকে, কিন্তু কৃষকদের কোনো জমি ছিল না। কৃষকদের কোনো ব্যক্তি স্বাধীনতা বা সুবিধা ভোগ বা শিক্ষা দীক্ষার অধিকার ছিল না। সদা সর্বদা তারা জমিদারদের অত্যাচার এবং নির্যাতন সহ্য করে সমাজের নিম্ন স্তরে পরিণত হয়ে তারা দিন যাপন করত। তাহলে এই ছিল কৃষকদের তৎকালীন সামাজিক অবস্থা। এই দুটি পরিসংখ্যান থেকেই আমরা বুঝতে পারছি যে সমাজের যত রকম সামাজিক মর্যাদা এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ছিল তা অভিজাতরা সংখ্যায় কম হলেও তারা ভোগ করতেন, আর কৃষকরা ছিলেন একেবারে নিম্ন স্তরের। তাদের দুঃখ দুর্দশার কোনো অন্ত ছিল না। এই গেল তোমার কৃষকদের অবস্থা খারাপ ছিল সেটি সম্পর্কে আলোচনা। এরপর হচ্ছে পরের প্রশ্নটি হচ্ছে ফরাসি বিপ্লবের সুফল রাশিয়ার কৃষকেরা ভোগ করতে পারেনি কেন? দেখো, দুটি প্রশ্ন কিন্তু 1 আর 2 এখন যেটি আমি আলোচনা করব, আগেরটার সাথে এটাকে মিলিয়ে ফেলার বা গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। কারণ আগের প্রশ্নটি ছিল প্রাক বিপ্লব রাশিয়ায় কৃষকদের অবস্থা, আর পরেরটি হচ্ছে বিপ্লবের পর রাশিয়ায় কৃষকদের অবস্থা কেমন ছিল। তাহলে একটি হচ্ছে আগে আর পরেরটি হচ্ছে পরে, বিপ্লবের পরে। তাহলে আসো এবার আমরা দেখি বিপ্লবের পরে কৃষকদের অবস্থা কেমন ছিল। ফরাসি বিপ্লবের সুফল ইউরোপের অন্যান্য দেশ ভোগ করতে পারলেও রাশিয়ার কৃষকেরা ভোগ করতে পারেনি। কারণ ইউরোপের অন্যান্য দেশে সামন্ততন্ত্রের পতন ঘটলে ভূমিদাসেরা স্বাধীন কৃষকে পরিণত হয়েছিল, কিন্তু রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার বিলোপ সাধন করলেও ভূমিদাস কৃষকেরা স্বাধীন কৃষকে পরিণত না হয়ে ভূমিহীন কৃষকে পরিণত হয়। খুব ভালো করে কথাগুলো খেয়াল করো। যখন ফরাসি বিপ্লব হয়েছিল সেখানে ফ্রান্সে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছিল। আর এই ফ্রান্সের ফরাসি বিপ্লবের দেখা দেখি ইউরোপের অন্যান্য দেশেও বেশ কিছু শাসনতান্ত্রিক পরিবর্তন হয়েছিল, কিন্তু রাশিয়ায় সেই ফরাসি বিপ্লবের সুফলতা কৃষকরা কিন্তু ভোগ করতে পারেনি। কারণ ইউরোপের অন্যান্য দেশে সামন্ততন্ত্রের পতন ঘটলেও ভূমিদাসদের সেখানে ইউরোপের অন্যান্য দেশে যখন সামন্ততন্ত্রের পতন ঘটে ফরাসি বিপ্লবের পরে, সেখানের ভূমিদাসেরা তখন স্বাধীন কৃষকে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার, আমি আগেই বলেছিলাম তিনি হচ্ছেন মুক্তিদাতা জার, তিনি সেই ফরাসি বিপ্লবের সুফল যখন বিভিন্ন দেশে সুফলতা যখন আসছিল সেটা দেখে তিনিও চেষ্টা করেছিলেন রাশিয়ার কৃষকদের অবস্থার পরিবর্তন করতে। সে কারণে তিনি কি করেন, ভূমিদাস প্রথা উচ্ছেদ আইন প্রবর্তন করেন। কিন্তু অন্যান্য দেশে দেখা গেল যে সামন্ততন্ত্র উচ্ছেদ করলো, সেখানকার কৃষকেরা স্বাধীন কৃষকে পরিণত হয়। আর এখানে রাশিয়ায় দেখা গেল যে ভূমিদাস প্রথার উচ্ছেদ করলে ভূমিদাস কৃষকেরা তারা স্বাধীন কৃষক তো হলোই না, উল্টো তারা ভূমিহীন কৃষকে পরিণত হলো। তোমাদের আরেকটু আমি এখানে বলে দিতে চাচ্ছি যে দেখো, একটি হচ্ছে ফরাসি বিপ্লব, আরেকটি হচ্ছে বলশেভিক বিপ্লব। ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রান্সে, আর বলশেভিক বিপ্লব হয়েছিল কিন্তু রাশিয়ায়। আর আমার এখানকার প্রশ্নটি ছিল ফরাসি বিপ্লবের পর
রাশিয়ার কৃষকদের অবস্থাটা কেমন হয়েছিল তা। এটা কিন্তু বলশেভিক বিপ্লবের পরে নয়, এটা হচ্ছে ফরাসি বিপ্লবের পরে। অর্থাৎ ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের দেখাদেখি ইউরোপের অন্যান্য দেশেও শাসনতান্ত্রিক, রাজনৈতিক, অর্থনৈতিক বেশ পরিবর্তন হয়েছিল। সেই সুফলতাটা রাশিয়ায় ভোগ করতে পেরেছিল কিনা এ কথাটি এখানে জানতে চাওয়া হয়েছে। এটা কিন্তু বলশেভিক বিপ্লবের সাথে রিলেটেড নয়, বলশেভিক বিপ্লব পরে হয়েছিল। তো আসো দেখি, যা বলছিলাম আমি, যে রাশিয়ার ভূমিদাস কৃষকেরা স্বাধীন কৃষকে পরিণত না হয়ে তারা ভূমিহীন কৃষকে পরিণত হয়। অন্যদিকে জমির মূল্য তখন বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। ফলে ওই যে ভূমিহীন কৃষকদের, তাদের তো ভূমি ছিলই না, তারা তো তাদের জমি কেনার কথা তো তারা কল্পনাই করতে পারেনি, জমি কেনার ক্রয় ক্ষমতা হারিয়ে যায়। অন্যদিকে প্রান্তিক যে কৃষকেরা ছিল, জমির মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে নগদ টাকার আশায় তারা তাদের কাছে থাকা জমিগুলো বিক্রি করে দিয়ে তারাও ভূমিহীন হয়ে পড়ে। অর্থাৎ ভূমিহীনরা তো ভূমিদাসেরা তো ভূমিহীন হলোই, আর প্রান্তিক কৃষকেরা তারাও ভূমিহীন কৃষকে পরিণত হয়ে গেল। শিল্প বিপ্লবের প্রভাবেই ভূমিহীন শ্রেণী শিল্প শ্রমিকে পরিণত হয়। অর্থাৎ এখন যেহেতু শিল্প বিপ্লব হলো, এটার প্রভাবে যেসব কৃষকেরা ভূমিহীন হয়ে পড়েছিল তারা শিল্প ক্ষেত্রে কলকারখানায় শ্রমিক হিসেবে কাজ নিয়ে তারা শ্রমিকে পরিণত হলো। যার সরকার শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে না দেওয়ায় তারাও ন্যায্য মজুরি পেত না। যার ইচ্ছে মতো কলকারখানার মালিকেরা শ্রমিকদেরকে কম বেতন দিত, অর্থাৎ তারা ন্যায্য মজুরি পেত না। আর এই ন্যায্য মজুরির জন্য আন্দোলন করার জন্য বা দাবি জানানোর জন্য শ্রমিকদের যে ট্রেড ইউনিয়ন থাকার কথা, সেই ট্রেড ইউনিয়নও যার সরকার শ্রমিকদেরকে করতে দেয়নি। এ কারণে ন্যায্য মজুরি সহ বিভিন্ন দাবি দেওয়া কিন্তু শ্রমিকেরা আদায় করতে পারেনি। সপ্তাহে তারা 6 দিন 10 থেকে 12 ঘন্টা প্রতিদিন কাজ করত। এভাবেই দেখা গেল যে কৃষকেরা শ্রমিকে পরিণত হলো। তাহলে এই যে শিল্প বিপ্লব হলো ফ্রান্সে, তাহলে দেখা গেল যে কি রাশিয়ায় কৃষকেরা যারা শ্রমিকে পরিণত হয়েছিল, এই বিপ্লবের সুফলতাটা তারা পায়নি। তারা কলকারখানার পরিবেশ ভালো ছিল না, স্বাস্থ্যসম্মত ছিল না, জীবনযাত্রার মান আরও নিচে নেমে গিয়েছিল। ফলে ব্যাপক শ্রমিকেরাও ধর্মঘট করতে শুরু করে। কোথায়? রাশিয়ায়। তাদের অবস্থা যখন খারাপ হয়ে গেছিল, তারাও ধর্মঘট সেখানে শুরু করতে থাকে। তো শ্রমিকেরা রুটির জন্য, সৈন্যরা যুদ্ধের পরিবর্তে শান্তির জন্য, কৃষকেরা ভূমির জন্য ধর্মঘট করতে শুরু করলো। বলশেভিকেরা এই অবস্থার পূর্ণ সুযোগ গ্রহণ করে। বলশেভিকেরা এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য তাদেরকে আশা দিতে থাকে। তারা প্রচার করতে থাকে যে বলশেভিকরা তারা যদি ক্ষমতায় আসে, বিনামূল্যে কৃষকদেরকে জমি ফিরিয়ে দিবে, শ্রমিকদের কাজের যে ঘন্টা তা 8 ঘন্টা হবে, ন্যায্য মজুরি তাদেরকে প্রদান করা হবে, সৈন্যদেরকে তারা শান্তি ফিরিয়ে দিবে। এই ধরনের আশ্বাস বলশেভিক দল মানুষের মাঝে দিতে থাকে। ফলে মানুষও বলশেভিকদের উপর অন্য কোনো বিকল্প ব্যবস্থা না পেয়ে বলশেভিকদের এই আস্থার উপর, বা এই যে আস্থার বাণী বলশেভিকরা শোনাচ্ছিল, সেটির উপর তারা সমর্থন জানাতে থাকে এবং বলশেভিকদের দলে এসে তারা বিপ্লবের জন্য আন্দোলনকে জোরালো করতে থাকে। তো এই হচ্ছে তোমার কৃষকদের অবস্থা বিপ্লবের পরেও। বলশেভিক বিপ্লব নয়, আমি আবারও বলছি, ফরাসি বিপ্লবের পরে যার ছোঁয়া রাশিয়াতে লাগার কথা, সেটি না লেগে অবস্থা কিভাবে উল্টে গিয়েছিল সেই বিষয়টাই এখানে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই হচ্ছে আজকে এতটুকুই থাকবে। তাহলে এগুলো আমি আবার একটু রিভিউ করছি। প্রথমে আমি তোমাদের পড়িয়েছি যে মীর সম্পর্কে তোমরা জানতে পেরেছো। মীর কারা ছিল? যে দ্বিতীয় আলেকজান্ডার জমি তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছিলেন মীরদের উপর, একটি সমিতি, এরা গ্রাম্য সমিতি। তারপর প্রাগ বিপ্লব, রাশিয়ার সমাজ কেমন ছিল? 2টি শ্রেণীতে বিভক্ত ছিল, মধ্যবিত্ত বললে কিছু ছিল না, অভিজাত এবং ভূমিহীন, এই 2টি শ্রেণী ছিল। হয়ে গেল জ্ঞানমূলক উত্তর। তারপর হচ্ছে যার বিরোধী মনোভাব কারা ফরাসিদের ভিতর জাগিয়ে তুলেছিল, এটি তো তোমার টু দ্য পয়েন্ট আনসার করতে হবে, সাহিত্যিকদের নাম দিয়ে দিতে হবে। আর অনুধাবনমূলক আলোচনা করলাম কি প্রাগ বিপ্লব রাশিয়ায় কৃষকদের অবস্থা শোচনীয় ছিল তোমাদের বলে দেওয়া হয়েছে। শোচনীয় ছিল, কেমন শোচনীয় ছিল সেটি ব্যাখ্যা করবে। আর ফরাসি বিপ্লবের সুফল রাশিয়ার কৃষকেরা ভোগ করতে পারেনি কেন? তাহলে একটা হচ্ছে ফরাসি বিপ্লব, একটা হচ্ছে বলশেভিক বিপ্লব।
ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রান্সে, বলশেবিক বিপ্লব হয়েছিল রাশিয়ায়। তো ফ্রান্সের কথাটা এখানে কেন আনলাম, কারণ ফরাসি বিপ্লব সারা ইউরোপে বলশেবিক বিপ্লব যেমন জাগরণ তুলেছিল, ফরাসি বিপ্লবীও তেমন। ফরাসি বিপ্লবের পরে শিল্প বিপ্লব, তো এগুলো রাশিয়ায় কোনো প্রভাব ফেলেছিল কিনা এই প্রশ্ন, সেটি জানতে চাওয়া হয়েছিল। আসলে এটি রাশিয়া তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি, সেই কথাটি এখানে তোমাদের বর্ণনা করে দেখিয়েছি। এই প্রশ্নগুলো বুঝতে না পারার কোনো কারণ নেই, যেভাবে আমি বিশ্লেষণ করেছি অল্প কথায় সেভাবেই তোমরা আনসার করবে যদি প্রশ্নে আসে। আর সামাজিক অবস্থাটা মোটামুটি তোমরা বুঝতে পেরে গেছো কেমন ছিল বিপ্লবের পূর্বে, বলশেবিক বিপ্লবের পূর্বে রাশিয়ার সামাজিক অবস্থা। আগামী ক্লাসে হয়তো আমি অর্থনৈতিক কিংবা রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি শেষ হওয়ার পর তোমাদের কিন্তু মডেল টেস্ট নেওয়া হবে। আমি একটি মডেল টেস্ট অলরেডি নিয়ে ফেলেছি, দ্বিতীয় মডেল টেস্টটি নিব বলশেবিক বিপ্লবের উপরে। তো তোমরা সবাই যারা এই ক্লাসটি দেখবে শুনবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং কোনো একটি লাইনও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেটি উল্লেখ করবে, আমি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা ক্লাসটি অনুসরণ করলে বা শুনলে জানলে সেটাই আমাদের সার্থকতা। ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি।